যায়। আর বাংলাদেশে মঙ্গা তো প্রতিনিয়ত লেগেই থাকতো। আমাদের উত্তরাঞ্চলে এটা বলে মঙ্গা, আমরা দক্ষিণ অঞ্চল বা অন্যান্য এলাকায় বলি দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ ছিল প্রতিনিয়ত একটি ব্যাপার। মানুষের একবেলা নুন ভাত জুটাতে পারতো না, শরীরে চামড়া ছাড়া কোনো মাংস ছিল না। এই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করবার জন্যই কিন্তু নিজের জীবনটাকে উৎসর্গ করেন। সে 48 সাল থেকে সংগ্রাম শুরু করেন, আর সেই সংগ্রামের পথ বেয়ে মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করি। এবং বিজয়ের পর তিনি যখন দেশটা পরিচালনা করতে শুরু করেন, একটা বিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি নাই, কারেন্সি নোট নাই, গোলায় খাবার নাই, এই অবস্থার মধ্যেও একটি প্রদেশকে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তিনি প্রতিষ্ঠিত করে যান। এবং দ্রুত যে পদক্ষেপগুলি তিনি নিয়েছিলেন তার ফলে মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। বাংলাদেশ, এই বিধ্বস্ত বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করে যান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এটা জাতিসংঘ ঘোষণা দিয়েছিল। কাজে সেই বাংলাদেশে জাতিপিতার লক্ষ্যই ছিল যে দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করবেন, কিষাণীরা যেন ভালো থাকে, কৃষক যেন ন্যায্য মূল্য পায়। সেই সমস্ত পদক্ষেপগুলি তিনি একে একে নিচ্ছিলেন। এবং এই যে জমিগুলি একসাথে চাষ করে আমাদের উৎপাদন মানে 3 গুণ যাতে বৃদ্ধি পায়, তার জন্যই কিন্তু তিনি পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখনই তিনি এই পদক্ষেপগুলি নেন, সবুজ বিপ্লবের ডাক দেন, এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবই বলেছিলেন 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। এবং যেটা আমি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করেই আমি কিন্তু আজকেও সারা দেশে প্রতিটি মানুষকে আমি এই আহ্বান জানিয়েছি, আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমরা আবাদ করব, আমাদের ফসল আমরা উৎপাদন করব, এবং আমরা আমাদের নিজেদের খাবার নিজেরা খাবো, উদ্বৃত্ত হলে আমরা মানুষকে সাহায্য করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তিনি শুধু তাই না, গবেষণার উপরে গুরুত্ব দিয়েছিলেন। এবং বাংলাদেশে আজকে কৃষিতে গবেষণার যে কটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা, যেমন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট যেটা, সেটাও কিন্তু জাতির পিতার হাতে করা। ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, আমরা যে জায়গাটা আছি, এবং আমাদের সংসদ ভবন, ন্যাম ভবন যেখানে, এখানে কিন্তু পাট গবেষণা ইনস্টিটিউট, এবং এখানেই কিন্তু পাটের ক্ষেতও ছিল একসময়। কাজে সেইগুলিতে এবং আমাদের তুলা উন্নয়ন বোর্ড তিনি করে দেন। মাছ উৎপাদন যাতে বৃদ্ধি পায় তার জন্য ব্যবস্থা করা, এবং মাছের উপরে গবেষণা যাতে হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। অর্থাৎ আমাদের একটা কৃষি বলতে কিন্তু শুধুমাত্র যে ধান উৎপাদন বা তরি তরকারি উৎপাদন সেটা বোঝায় না। কৃষিকে আমরা এভাবেই দেখি সার্বিকভাবে, যে এর সাথে দানাদার ফসল থেকে নিয়ে শুরু করে আমাদের মাছ, মাংস, মুরগি, আমিষ, যা কিছু সব কিছু মিলেই কিন্তু কৃষি। পাট আমাদের মানে সবথেকে অর্থকরী ফসল ছিল, চা আমাদের অর্থকরী ফসল ছিল, যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। এবং পাটের উপরে গবেষণা, এবং আমরা কিন্তু জাতির পিতা সেই পদাঙ্ক অনুসরণ করে পাট গবেষণা করে আজকে পাটের যে জন্ম রহস্য, জিনোম, যেটা আমরা কিন্তু আবিষ্কার করতে পেরেছি। এবং এখন পাটের সাথে পাটজাত পণ্য উৎপাদন করা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। কারণ পরিবেশ বান্ধব এই একটি ফসল, যার সঙ্গে এটা আসলে কৃষি ফসল, কৃষক জড়িত, আবার এটা আবার শিল্প ব্যবহার হচ্ছে। তো আমরা সবসময় এই সব দিকে নজর রেখেই আমাদের উৎপাদনটা বাড়ানোর দিকে দৃষ্টি দিই। এখানে একটি কথা আমি বলি, 96 সালে যখন সরকার গঠন করলাম, আমাদের 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এবং আমাদের পূর্বে যারা সরকারি ছিল, 75 পর থেকে যারা সরকার ছিল, তাদের কিন্তু এসব ব্যাপারে কোনো উদ্বেগ ছিল না, কারণ তারা ব্যবসাটা করতে চাইতো। তারা আমদানি করবে, ব্যবসা করবে, 2 পয়সা কামাই করবে, এটাই ছিল তাদের মাথায়। বীজ উৎপাদন, বীজ গবেষণা, বীজ বিতরণের জন্য বিএডিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায়। কোনো মতে ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান, অনেক ওখানে যারা কাজ করতো তাদেরই প্রতিবাদে ওইটুকু টিকে ছিল। আমি সরকার আসার পর আমি এই বিএডিসিকে আরও উন্নত করি। তখন আমরা দেখতাম যে, আমি বিরোধী দলে থাকতে আমি যেটা লক্ষ্য করতাম, বীজ বিদেশ থেকে আনতে হবে, অথবা বেসরকারি খাতে যেটুকু বীজ উৎপাদন করে সেইটুকুই। কোনো ভালো গবেষণা কিন্তু ছিল না। মাছের উৎপাদন ঠিক একই অবস্থা, তেলাপিয়া আর কার্প জাতীয় মাছ নিয়েই শুধু গবেষণা হচ্ছে, আর কোনো মাছ নিয়ে গবেষণা না।
আমি সরকার থেকে বিরোধী থাকি যেখানে থাকি তখনই কিন্তু আমি এসব প্রশ্নগুলি তুলতাম এবং ইউনিভার্সিটিগুলিতে সবসময় আমরা বলতাম যে আপনারা কেন শুধু এই করেন, আমার দেশীয় মাছের উৎপাদন যাতে বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দেন, যেটা কাজে লাগবে। তো সেইভাবেই কিন্তু আমরা শুরু থেকেই আমরা কাজ করি এবং কৃষক লীগটাকে আরও শক্তিশালী করা, কারণ কৃষক লীগ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তোলেন। আমরা দেশে আসার পর কৃষক লীগটাকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিই এবং সেই সাথে আপনাদের পরিবেশ রক্ষায় এখন জলবায়ু পরিবর্তনের অনেক কথা এসেছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই মানে আসলে 82 সালে মাশাআল্লাহ জারি হয়ে গেল, তখন তো রাজনীতি বন্ধ। আর আমরা সবসময় আমাদের নেতা কর্মীদের সবাইকে উৎসাহিত করতাম বৃক্ষরোপণে, একটা কর্মসূচি আমরা আলাদা নিতাম যে ফসল ফলা বৃক্ষরোপণ করো, এবং সেই সময় থেকে আমরা প্রথম 32 নম্বরে সবাই কিনে আমরা গাছ লাগালাম এবং সেই সাথে সারা বাংলাদেশে আমাদের প্রতি নেতা কর্মীকে আমরা নির্দেশ দিলাম। রহমত আলী সাহেব ছিল আমাদের তখন কৃষক লীগের সভাপতি, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম যে আমরা প্রতি বছর পহেলা আষাঢ় থেকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করব এবং এই বৃক্ষরোপণে মানুষ যে মানে লাভবান হয় সেটা আমরা মানুষকে বোঝাতে সক্ষম হলাম, যে একটা ফলের গাছ লাগালে সেই ফলটা সে নিজেও খেতে পারে, উদ্ভিদটা বিক্রি করতে পারে। একটা বনজ গাছ লাগালে একটা সময় পরে সেই বনজ গাছটা বিক্রি করে অনেক পয়সা পেতে পারেন। একটা ভেষজ গাছ অর্থাৎ যেগুলিতে নানা ধরনের ঔষধ জাতীয় জিনিস তৈরি হয়, যে নিম গাছ বা হর্তকি গাছ বা বয়রা গাছ, এই ধরনের গাছ সেগুলিও লাগানো। তা আমাদের এই ছিল যে 3টা করে গাছ অন্তত প্রত্যেকে লাগাবে। সেই সময় আমার মনে আছে আমাদের ব্যাপকভাবে পেয়ে আমাদের নেতাকর্মীরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এখনও আমরা তা করে যাচ্ছি। তা আমি কৃষক লীগকে বলবো এটাও কিন্তু নজর রাখতে হবে যে প্রতি বছর পয়লা আষাঢ় থেকে বৃক্ষরোপণ। আমরা এই যে পদক্ষেপটা নিয়েছিলাম এটা কিন্তু আসলে পরিবেশ বান্ধব। সে সময় কিন্তু বিশ্ব সচেতন ছিল না পরিবেশ নিয়ে, কিন্তু আওয়ামী লীগ সচেতন ছিল এবং আওয়ামী লীগ সংগঠনই কিন্তু সেই উদ্যোগ নিয়েছিল যে প্রথমে আমরা যত পারি বৃক্ষরোপণ করব। আজকে কক্সবাজারের সামনে যে ঝাউবন, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্যোগেই করা। আমাদের বিভিন্ন দ্বীপ অঞ্চল, যে নিঝুম দ্বীপ, চর ককরি বকরি, বিভিন্ন দ্বীপে যে বৃক্ষরোপণ বা বন তৈরি করা, এটাও কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে করা। শুধু বন তৈরি না, বন তৈরির সাথে সাথে জোড়ায় জোড়ায় পশু পাখি ছেড়ে দেওয়া, এটাও কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন। তাই নির্দেশে কিন্তু সেগুলি করা হয়ে থাকে। কাজে আমরা আমাদের দেশটা, আমাদের ভৌগোলিক অবস্থান সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফসল উৎপাদন করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পরিবেশ রক্ষা করা, আর খাদ্য নিরাপত্তার সাথে আমাদের পুষ্টি নিরাপত্তা দেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য খাতে, সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যে খাদ্য চাহিদা আমরা তার থেকে বেশি দানাদার খাদ্য উৎপাদন করতে পারি। যেদিন ঘোষণাটা দিলাম, খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব মনোপুত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান, সে উঠে দাঁড়িয়ে বলল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। এবং খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির সব নেতাদের এই কথা ছিল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? আমরা কি মানুষের কাছে হাত পেতে চলবো? আমরা কি সেই জায়গায় থাকবো? এই রীতি আমাদের না। আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো, নিজেদের খাদ্য আমরা নিজেরা খাবো। কারণ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কিন্তু তখন থেকেই শুরু করলাম। আমার মনে আছে তখন মাত্র 79 লক্ষ মেট্রিক টন দানাদার খাদ্য উৎপাদন হতো। আমাদের প্রচেষ্টায় সেটা বৃদ্ধি পেল আরও 1 কোটির উপর। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে আমার কথা হলো, আমরা তাদের বললাম যে আমাদেরকে সহযোগিতা করলে আমরা রেজাল্ট দিতে পারবো। আমরা কিন্তু দিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো যে 2001-এ আমাদের 5 বছর পূর্ণ করে যখন আমি ক্ষমতা হস্তান্তর করলাম, এরপর 2009 যখন আবার সরকার গঠন করলাম, তো 2001-এ কিন্তু আমরা তখন চালের দাম 10 টাকা ছিল, 8 টাকা থেকে 10 টাকা। আমাদের মূল্যস্ফীতি ছিল
1.56%। 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমাদের তখনও গোলায় ছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব আরও পদক্ষেপ নিয়েছিলেন যে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে খাদ্য গুদাম গড়ে তোলা, যাতে করে আমাদের খাদ্য সেখানে সংরক্ষিত থাকতে পারে। এবং আমাদের তো বন্যা, নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস সবসময় প্রাকৃতিক একটা দুর্যোগ মোকাবেলা করেই চলতে হয়, কাজে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু তিনি এই পদক্ষেপটা নিয়েছিলেন। 8 বছর পরে যখন সরকার গঠন করি তখন এসে দেখি গোলা শূন্য, 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। তখন চালের দাম 30 টাকার উপরে হয়ে গেছে। বিএনপির আমলে ওই 5 বছরে তারা আর যাই করুক, চালের দাম বাড়িয়েছে, খাবারের দামও বাড়িয়েছে, সব কিছুর দাম বাড়ানো, মূল্যস্ফীতি 11%-এর কাছাকাছি, 10.9-এর উপরে। রিজার্ভ মানি বলে কিছুই নাই, 1 বিলিয়নও রিজার্ভ মানি ছিল না। 2009 যখন আমি সরকার গঠন করি তখন কথা বলি। সেই অবস্থায় আমরা দায়িত্ব নিয়ে এ পর্যন্ত আমরা পদক্ষেপ নিয়ে আজকে বাংলাদেশকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে গেছি, একটা পরিবর্তন আনতে পেরেছি। এখানে একটা ছোট্ট তালিকা আছে যে আমরা দানাদার শস্যের উৎপাদন, এটা কিন্তু আমরাই রেখে গিয়েছিলাম, সেখানেই ছিল, খুব বেশি বাড়াতে পারেনি ওরা, মাত্র 10 লক্ষ মেট্রিক টনের মতো, তাও আমাদের যে গৃহীত পদক্ষেপ তার ফলে ছিল। তো সেখানে বিএনপির আমলে 2006 সালে যেখানে 1,80,00,000 মেট্রিক টন ছিল, আজকে 4,92,26,000 মেট্রিক টন, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা সেচের আওতায়, সেচের কাজটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই শুরু করেন। আমরা সেই সেচের আওতায় জমি, যেখানে মাত্র 28 লক্ষ হেক্টর জমি ছিল, এখন 79 লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এসেছে। এবং আমরা কিন্তু মানে এখন যেটা আমাদের প্রচেষ্টা সেটা হচ্ছে আমরা মানে ভূ উপরস্থ পানিগুলি ব্যবহার করব, যার জন্য যত খাল, বিল, নদী, নালা যেগুলি, সেগুলিকে আবার খনন করা, সেগুলিকে জলাধারগুলি সংরক্ষণ করা, বর্ষাকালে পানিটা যেন ধরে রাখতে পারি এবং সেই সাথে সাথে সেই পানিটাও যেন আমরা ব্যবহার করতে পারি, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। আমাদের মাছ উৎপাদন, আমাদের গবেষণায় যেমন ফসল উৎপাদন বেড়েছে, সেই সাথে সাথে আমাদের মাছের উৎপাদনও বেড়েছে। 21.30 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হতো, এখন 53.14 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 2.5 গুণ মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবং মিঠা পানি মাছ উৎপাদনে আমরা কিন্তু প্রথম স্থান অধিকার করে আছি এবং আমাদের এটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এটি আমার কথা যে আমি কৃষকদেরকেও বলবো যে নিজেদেরও সেই উদ্যোগ নিতে হবে যেন আমাদের এই যে অর্জনগুলি এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের পাট উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, ইলিশ মাছ সেটাও উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় 1.81 লক্ষ মেট্রিক টন, সেখানে এখন 6.71 লক্ষ মেট্রিক টন। আমরা সেখানে যারা যখন মাছ ডিম দেয় বা যারা ঝাটকায় না তোলে কৃষকদের কিন্তু আমরা বিশেষ করে মৎস্য চাষি যারা, তাদেরকে আমরা সহযোগিতা করি, পাশাপাশি যে খাঁচায় মাছ চাষ করা, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করা এবং তাদের বিশেষ উপকরণ কার্ড দিই, যার মাধ্যমে 40 কেজি করে তাদের খাদ্য শস্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। আমি খালি কৃষকদেরকে বলবো যে এই লোকগুলি যেন বঞ্চিত না হয় সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার, আমাদের পক্ষ থেকে এটা নজরদারিটা বাড়ানো দরকার। আমাদের গবাদি পশু যা ছিল বিএনপির আমলে মাত্র 4,23,01,000, সেটা 7,98,78,000, প্রায় 2 গুণ আমরা বৃদ্ধি করতে পেরেছি। কালকে আমি গিয়েছিলাম প্রাণী সম্পদ, সেখানে দেখলাম যে বিভিন্ন ধরনের এখন আমাদের জীব মানে গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন মাছ, পাখি টাখি সব কিছু যে উৎপাদন এবং সেটা খুব মানসম্মতভাবে তৈরি হচ্ছে এবং অনেকেই ইতিমধ্যে সেগুলি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানিও করছে। আমাদের এই সুযোগটা কিন্তু রয়েছে, আমরা সেটা করতে পারি। মিল্ক ভিটা এটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়েছিলেন, আজকে তার উৎপাদিত দুধ থেকে শুরু করে অন্য পণ্য মানুষ সহজে নিতে পারছে। পোলট্রি বিএনপির আমলে 18,06,22,000 ছিল, এখন 52,79,19,000, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তারপরে এখন যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করতো, আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে
ভাতের বদলে আলু খেতে বলতো। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না, এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এইটুকু এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। সেই জায়গাটা কিন্তু অনেকে বিশ্লেষণ করে না, সেটাই বিশ্লেষণ করতে হবে যে যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ মুরগি ডিম, গরু মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো। অন্তত একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। আমাদের চা উৎপাদন যেখানে 3.90 কোটি কেজি ছিল, এখন 8.10 কেজি, অর্থাৎ 2 গুণ বৃদ্ধি। লবণ উৎপাদনও কিন্তু আমরা বৃদ্ধি করেছি, তো তার জন্য আমরা বিশেষ ব্যবস্থাও নিচ্ছি। কারণ আমার মনে থাকার কথা, আমি এটা 84 সাল বা 85 সালের দিকে বদরখালিতে চিংড়ি লবণ এবং এই চিংড়ি চাষি এবং লবণ চাষিদের নিয়ে সম্মেলন করেছিলাম। কারণ লবণটা আমাদের এত প্রয়োজন, আর আমরা তো এটা তো প্রাকৃতিক উপায়ে পাচ্ছি, তো সেটাকে আরেকটু মানে তাদেরকে প্রযুক্তি নির্ভর করে আরও বেশি উৎপাদন যাতে করতে পারে, এবং তাদেরকে আমি প্রথমবার সরকারে এসে লবণ চাষিদের জন্য ঋণের ব্যবস্থাও করে দিয়েছিলাম, যে যা তারা এদিকে ভালোভাবে উঠাতে পারে। তো সেটা এখন আমাদের লবণ উৎপাদন আমাদের বৃদ্ধি পেয়েছে, যেখানে ছিল 8.54 লক্ষ মেট্রিক টন, এখন 23.48 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। দুধ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, যেখানে 22,70,000 মেট্রিক টন ছিল, এখন 1,40,68,000, অর্থাৎ 7 গুণ উৎপাদন দুধের আমরা বাড়াতে পেরেছি। মাছের উৎপাদন 11,30,000 মেট্রিক টন 2006, সেটা 87,10,000 মেট্রিক টন, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি পেয়েছে। ডিম বিএনপির আমলে 562 কোটি 30 লক্ষ ছিল, এখন 2,337 কোটি 63 লক্ষ, 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কৃষিতে ভর্তুকি বিএনপি সরকারের আমলে কোনো ভর্তুকি তেমন দিতও না, আর কিছু আন্তর্জাতিক সংস্থা ছিল, ভর্তুকি দেওয়া যাবে না। যারা বলে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো প্রাইস সাপোর্ট দেন, ঠিক আছে, আমরা ভর্তুকি বাদ দিয়ে এখন বলবো প্রাইস সাপোর্ট, ভাষাটা বদলাই দেবো, অসুবিধা কী? যাক, আমার মনে আছে আমি 96 সালে ইলেকশনের আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি যারা বাংলাদেশে, সে আসলে একটা বিরাট লম্বা তালিকা নিয়ে, তাতে মানে আমাদের দেশে যা যা আছে সবই বন্ধ করে দিতে হবে, রেল বন্ধ করতে হবে, বিআরটিসি বন্ধ করতে হবে, আমাদের খুলনা শিপইয়ার্ড বন্ধ করতে হবে, আমাদের সব জুট মিল বন্ধ করতে হবে, আমাদের যত মিল করা সবই বলছে, কারণ এগুলি সব প্রফিটেবল না। তার মানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাথা ব্যথা হলে কি মাথাটা কেটে ফেলে দিতে হবে? আপনার মাথায় ব্যথা করলে আপনি কেটে ফেলে দেন। তো এগুলি যখন প্রফিটেবল না, তো আমার চেষ্টা থাকবে এগুলি প্রফিটেবল করা, এগুলিকে আমার লাভজনক যথা আমি সেটা করব। তো বলে কৃষিতে ভর্তুকি দিলে আমরা কোনো সাহায্য করব না। আমি জানি না তখন আমি সরকারে আসবো কিনা জানি না, আমি তখন বিরোধী দলে নিই। তারপর আমি বলছি আপনারা সাহায্য করেন না করেন, আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজের টাকায় করব যদি আমি ক্ষমতায় যাই। আমি খুব কনফিডেন্সের সাথে বলছি যে আমি যদি সরকারে যাই, আমি আমার কৃষকরা ভর্তুকি আমি দেবই, আমার আপনাদের টাকা লাগবে না, আমরা নিজের টাকা করব। আর যে কটা প্রতিষ্ঠান করলে সেগুলি কীভাবে লাভজনক করা যায় আমরা সেই পদক্ষেপ নেব। আজকে কিন্তু আমরা সেটা করতে পেরেছি, এটা হচ্ছে বাস্তবতার মাথায় রাখতে হবে। কাজে এবার এখন আমরা 26.055 কোটি টাকা কিন্তু কৃষি ভর্তুকি দিচ্ছি, আর কৃষি যান্ত্রিকীকরণের উপরে যেহেতু উৎসাহিত করছে, সেখানেই কিন্তু হাওড়া এলাকার জন্য 70% ভর্তুকি, অন্য জায়গায় 50% ভর্তুকি দিচ্ছি। সেখানে আমি একটা কথা বলবো যে আসলে আমি যেটা দেখলাম, আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যেটা সমবায়ে উৎপাদন হচ্ছে, কিন্তু এটার স্থায়িত্ব তেমন কোনো কাঠামোগত খুব একটা মানে প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি। কিন্তু আমরা যদি, যেমন আমি আমার বাড়ি আমার খামার, একটি বাড়ি একটি খামার, সেটাকে এখন আমার বাড়ি আমার খামার, আমার বাড়ি আমার খামার নামে আমরা যে এটাও একটা সমবায় করে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি
কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে। যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে, তাহলে তার কৃষি শ্রমিক পাওয়া যায় না বা চাষ করা যায় না। এবং আমাদের দেশেও কিন্তু এখন অনেক নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে, কৃষি উপকরণ তৈরি হচ্ছে, যেটা চাষবাস আমাদের মাটির সাথে, কারণ আমাদের অনেক জায়গায় নরম মাটি, জোবা মাটি, পানি মাটি, সেই সব জায়গায় যেন যান্ত্রিকীকরণ করে চাষ করা যায়। যার যার জমি থাকবে, ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে, অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে। এটাই জাতির পিতা বঙ্গবন্ধু করতে চেয়েছেন। আমরা যদি করতে পারি তাহলে জীবনে আর কোনোদিন আমাদের কোনো খাদ্য অভাব হবে না। তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করে যাচ্ছি। আমি ইতিমধ্যে সান্তাহারে একটা সাইলো করে দিয়েছি, প্রায় 25,000 মেট্রিক টন চাল সেখানে রাখা যায়। 2-3 বছর এই চাল ভালো থাকবে, কারণ সেখানে ওই এয়ার কন্ডিশন করা, চিলিং সিস্টেম বলে, কত টেম্পারেচারে আমার চাল কতদিন ভালো থাকবে সেই টেম্পারেচার সহ এটা করে দেওয়া হচ্ছে। এবং এই ধরনের আমরা সাইলো মংলাতেও একটা আমরা করেছি, যেহেতু সেখানে চিলিং সিস্টেমটা নেই, কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের পরিকল্পনা যে আমরা সারা বাংলাদেশে এই ধরনের খাদ্য সংরক্ষণাগার, অর্থাৎ আমার চালের জন্য কত টেম্পারেচার লাগবে, আমার তরি তরকারির জন্য কত টেম্পারেচার লাগবে, ফলমূলের জন্য কত টেম্পারেচার লাগবে, সেইভাবে আমরা সংরক্ষণাগার তৈরি করব। এবং উৎপাদিত পণ্যটা যেটা ব্যবহার হলো, যেটা আপৎকালীন সময়ের জন্য সেটা রাখা থাকবে, এবং পাশাপাশি বাকিটা যেন প্রক্রিয়াজাত হয়। এই যে 100টা অর্থনৈতিক অঞ্চল, সেখানে আমার কথা হচ্ছে যে অঞ্চলে যে জিনিসটা উৎপাদন হয় সেটাই কাঁচামাল হিসেবে ব্যবহার করে সেটা প্রক্রিয়াজাত করা, এবং সেগুলি আমাদের দেশে ব্যবহার, আবার আমরা রপ্তানি করতে পারি। তাই কৃষিকে কিন্তু এভাবেই ঢেলে সাজাচ্ছি। আমরা সরকার আসার পরে মনে আছে যে সারের দাবিতে যখন কৃষকরা আন্দোলন করলো, খালেদা জিয়া 18 জন কৃষককে হত্যা করলো। আমি নিজে সেই ঘাটাইল, মহিমাগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা ছুটে গেছি, মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, বলেছিলাম যে আমরা যদি কোনোদিন ক্ষমতা আসতে পারি তো সার কৃষকের ঘরে যাবে, কৃষককে সারের পিছনে দৌড়াতে হবে না। আমরা সরকারকে সারের দাম কিন্তু কমিয়ে দিয়েছিলাম। এখন যেমন ইউরিয়া আমাদের ক্রয় মূল্য হচ্ছে 56 টাকা পার কেজি, আমরা দিচ্ছি কৃষকের 27 টাকায়। আমাদের টিএসপি 61 টাকা পার কেজিতে ক্রয় করে আমরা সেটাও 27 টাকায় দিচ্ছি। ডিএপি 80 টাকা ক্রয় করি পার কেজি, প্রত্যেক কেজি আমরা 21 টাকায় কৃষককে দিচ্ছি। আমাদের এমওপি সার 42 টাকা কেজিতে কিনি, কৃষক পায় 20 টাকা কেজিতে। সেখানে আমরা বিরাট ভর্তুকি কৃষককে দিয়ে যাচ্ছি। প্রত্যেক কৃষক 10 টাকায় যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, আমি তো সেই ব্যবস্থা করে দিয়েছি। প্রথম মনে আছে কুড়িগ্রাম থেকে শুরু করলাম, কারণ সব থেকে দুর্ভিক্ষ পীড়িত এলাকা কুড়িগ্রামে, ওখানে আমরা 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে এবং তাদের ভর্তুকি টাকাটা অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি যাবে। সেই সাথে কৃষকদের উপকরণ কার্ড, প্রায় 2 কোটি কৃষক এখন উপকরণ কার্ড পায়, 1 কোটি 8 লক্ষ মতো ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। কাজে তাদের টাকাটা তাদের হাতে চলে যায়, এটা আর কেউ মাঝখান থেকে যেন মধ্যস্বত্বভোগীরা খেতে না পারে, যেটুকু তার কাজে লাগবে। সব থেকে বড় কথা হলো, প্রথমবার সরকার এসে আমার যারা বর্গা চাষি, এই বর্গা চাষিদের হাতে কিন্তু টাকা থাকে না, উচ্চ সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তাদের চলতে হয়। আমরা বিনা জামানতে এই বর্গা চাষিদের ঋণ দেওয়া শুরু করলাম। ডক্টর জলিল সাহেব, তাকে দিলাম কৃষি ব্যাংকের চেয়ারম্যান করে, এবং আমি বললাম যে আমার এই কাজটা করে দিতে হবে। তো বললেন যে গ্রামে গ্রামে কৃষকরা কীভাবে আসবে। আমি বলেছিলাম কৃষক ব্যাংকের কাছে আসবে না, ব্যাংক কৃষকের কাছে যাবে। এবং আমি তাকে বলেছিলাম যে আপনি যে প্রত্যেক এলাকায় সপ্তাহে 2 দিন হাট বসে, যেমন আমাদের টুকিপাড়া শনিবারে হাট বসে, আর একটা 2 দিন বসে আর কি, এরকম। তো হাটবারে আপনি যাবেন মাইক্রোবাস বা গাড়ি নিয়ে,
টাকা নিয়ে ওখানে আমাদের লোক আছে, পার্টির লোকরাও আছে বা সাধারণভাবে আছে, আপনি খালি বলবেন একটা জায়গা বসার জায়গা করে দিতে, দরকার হলে উপরে একখানা চাদর টানায় একটা চৌকি নিয়ে তারপরে বসবেন। ওখানে বসে আপনি ঋণ বিতরণ করবেন, আবার পরের সপ্তাহে ওখান থেকে ঋণ নেবেন। প্রথমবার বেশি টাকা নিতে হবে, পরে নিতে হবে না, কারণ যেটা ফেরত পাবেন সেখান থেকে আবার ঋণ দিয়ে চলে আসবেন। এবং অনেকে বলছে হ্যাঁ এরা টাকা পেলে টাকা দেবে না, আমরা বড় লোকদের টাকার মায়া একটু বেশি থাকে, ওরা টাকা নিলে টাকা দেয় না, কিন্তু গরিবরা দেয়, গরিবরা দেয়, আমার কৃষকরা দেবে। এই যে বিনা জামানতে, কারণ জামানত ছাড়া ঋণ পায় না, আমি বিনা জামানতে কৃষি ঋণ বর্গা চাষিদের বিতরণ শুরু করলাম। তার ফলটা আমরা পেয়েছি, কারণ যে আমার জমি করবো, আমার জমি তো আমি দিচ্ছি, হয় কন্ট্রাক্টে দিচ্ছি, নয় বর্গা চাষিদের দিচ্ছি। তো তারা যদি জমির যত্ন না করতে পারে, জমিতে নিড়ানি দিতে হয়, আগাছা দূর করতে হয়, ফসলটা কীরকম হলে দেখতে হয়, তো এই সুযোগগুলি তাকে যদি না দেখেন, যে খরচটা লাগে সেই খরচটা না দিতে আমার ফসল বেশি উৎপাদন হবে কোত্থেকে? ভালো বীজ, উন্নত বীজ যাতে হয়, তো বীজ গবেষণা করা, বীজ উৎপাদন করা, এটা ওই যে বিদেশ থেকে কিনে আনা বা কারোর উপরে নির্ভরশীল না থেকে আমরা সেটা যখন শুরু করলাম, সাথে সাথে এই কাজটা করাতে আজকে তার ফল আমরা পাচ্ছি। যদিও এটা আমাদেরই করা ছিল, এটা পরবর্তীতে আবার অনেকেই এটা নিয়ে আবার কেউ বই লিখে ফেললো, কেউ আর্টিকেল লিখে ফেললো, কেউ বড় বড় ইউনিভার্সিটিতে লেকচারও দিয়ে ফেললো। ঘটনা তো তা না, ঘটনা তো এটা আমরা নিজের করা, আমি নিজেও এটা উদ্যোক্তা, আমি দিয়েছি এটা বলে। তো যাই হোক, আমরা এই যে কৃষকের পাশে সবসময় দাঁড়িয়েছে, এবং এখনও আমাদের লক্ষ্য যে কৃষির ন্যায্য মূল্যটির জন্য পায়। অতিমারির সময় ধান কাটার লোক নাই, আমি প্রথম ছাত্রলীগকে বললাম যে তোমাদের ধান কাটতে হবে, ছাত্রলীগ নেমে গেল, সাথে সাথে তোমরা কৃষক লীগ থেকে শুরু করে সবাই নামলো, বিনা পয়সায় তাদের ধান কেটে দেওয়া হলো। অর্থাৎ এই যে মানে কৃষকের পাশে দাঁড়ানো বা এই যে খামারের কাজ করা, এবং প্রথমবার সরকার এসে আমরা আমাদের যুবশ্রেণীকে পোলট্রি ফার্ম তৈরি করার জন্য কর্মসংস্থান ব্যাংক করলাম, সেখানে বিনা জামানতে 1 লক্ষ টাকা করে তারা ঋণ দিতে পারে। আমরা বললাম যে অত কয়েকজনে মিলে একটা ছোট্ট করে খামার তৈরি করতে শুরু করো। ব্যাপকভাবে কিন্তু তখন হয়েছিল। 2001-এ বিএনপি ক্ষমতা এসে তাদের নজরেই পড়লো এই আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর দখল করা, রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা, গাছ লাগালে সহজে গাছগুলি কেটে দেওয়া, আর মুরগির খামারে বোমা মারা, আর যাদের গরুর খামার গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলা। এই ধরনের অপকর্ম তো বিএনপি করে গেছে। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার, কী অত্যাচার হচ্ছে তাদের? তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি, বাড়ি ঘর দখল, তাদের উপর অত্যাচার, ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি, যে ছাত্ররা ছাত্রলীগ করতো বা কিছু তাদের আগুন দিয়ে বই খাতা পুড়িয়ে দেওয়া, রুম থেকে বের করে দেওয়া, তাদের উপরে নানা রকম অত্যাচার, ভয় চোট অনেকে করুক না করুক তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে। কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, আমাদের নেতা কর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার, এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল। আমাদের আসিল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী, তাদেরকে তারা হত্যা করেছে। কৃষকদের হত্যা করেছে, বিদ্যুৎ দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে, সেখানে প্রায় 10 জনের মতো 24 জন তারা হত্যা করলো, আমরা ছুটে গেছি সেখানে সাহায্য করেছি। তো ওরা শুধু আওয়ামী লীগ নয়, ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে, আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে?
তাও তো তাদের ভাগ ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপরে বলে কথা বলতে দেয় না। আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না, আমাদের একটা নেতাকর্মী যেতে পারতো না। মানে কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা তো তার কিছুই করিনি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব, এটাই তো বলতে চাচ্ছে, না কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা জিহারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। কথা বলতে পারে না। আমি তো টেলিভিশন, রেডিও সবই খুলে দিয়েছি, তাদের সময় তো একটা টেলিভিশন ছিল, আজকে মোবাইল ফোন সবগুলোর হাতে হাতে। আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি মাটি পরীক্ষা করা, কৃষিতে কী ধরনের সার দেবে, কৃষি তথ্য তা পায়। আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি, আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি। বিএনপির আমলে তো ছিল না এগুলি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি, ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধেই গিবাদ গেয়ে বেড়াচ্ছে, আমরা করে দিই আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধিই কাজে লাগায়। যাক, আমি অনেক কথা বললাম, এই জন্য বললাম যে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পে আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন, কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে মানে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। কারণ কৃষকের সন্তান ফুল প্যান্ট পরেছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না। লেখাপড়া শিখেই মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায় সেই ফসল খেয়েই কিন্তু জীবন বাঁচে। তো যেটা দিয়ে জীবন বাঁচবে, যেটা দিয়ে পুষ্টি হবে, তার পিছনে শ্রম দিতে আপত্তিটা কিসের? এখানে লজ্জার কিছু নেই, এখানে কোনো লজ্জার কিছু নেই। এই কথাটা সাধারণ ছেলেপেলেদের বোঝাতে হবে। এ কথাই কৃষক লীগের দায়িত্ব, এই কাজটা করতে হবে। যা অনেক কথা বললাম, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কোভিড-19-এর জন্য অনেক দিন সবার সাথে দেখাও হয় না, তার মধ্যে আজকে সবাই এখানে গণভবনে এসেছেন, গণভবন ধন্য। তবে আমি বলবো যে এই আমাদের আগামী 1 আষাঢ় থেকে আবার এই বৃক্ষরোপণ, এটা আমাদের আরও ব্যাপকভাবে শুরু করতে হবে সারা বাংলাদেশে। এটা আমাদের যেমন পরিবেশ রক্ষা করবে, আবার এটা আমাদের একটা বিরাট সম্পদ। কাজে সেটাই আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে অন্তত প্রত্যেকে 3টা করে গাছ লাগাবে, আর যার বেশি জমি এসে সে বেশি লাগাবে, বেশি লাগালে বেশি লাভ পাবে। আর উৎপাদন বাড়াতে হবে, কোনো জমি অনাবাদি থাকবে না। আমরা 75-এর পর থেকে তো আমাদের জমি জমা চাষবাস অনেকটা কমে গেছিলো, আমাদের বহু জমি পড়েছিল। আমি উদ্যোগ নিলাম আমাদের এলাকায় এই জমিগুলিকে আবার আবাদ করতে। একমাত্র পূবের বিলে আমাদের যে জমি ছিল সেগুলি, এবং সেই সাথে আমাদের যে গ্রামের আশেপাশে সকলের জমি
পরিষ্কার করে সেখানে যখন চাষ করা হলো, সেখানে কিন্তু আমরা ইতিমধ্যেই ধান পেয়েছি। যার যার জমি যতটুকু সেইভাবে সবাইকে ধানের উৎপাদনের অংশটা দেওয়া হয়েছে। আবার সেখানে মাছ চাষ 3 দফায় মাছ পেলাম। এই 2 দফায় তো প্রায় 102 মন মাছ, আর এরপর আবার ওই কই, শিং, মাগুর, জিয়াল মাছও আরও উঠে এসছে, তাতে প্রায় 8 লক্ষ টাকার মতো। এটা আবার সবাইকে যার যার ভাগ, যে শ্রম দেবে, আমার কথা আছে, যারা শ্রম দেবে সে পাবে, যার যার জমি আছে সে পাবে, সবাইকে ভাগ বটার করে আমি 1 লাখ টাকা পেয়েছি। তা আমি এই কথা এই জন্য বললাম যে কারো জমি যেন আর অনাবাদি না থাকে। আর এখন এইদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মানে যে মূল্যস্ফীতি, পাশাপাশি কোভিড-19 সেই অতিমারীর ধাক্কা, আর এখন তো আবার প্যালেস্টাইনের উপরে যেভাবে গণহত্যা চলছে এবং একটা যুদ্ধের রণরঙ্কা বেজে উঠছে, এই অবস্থায় আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে, আপৎকালীন সময় মজুদ রক্ষা করতে হবে, সাশ্রয়ী হতে হবে, প্রত্যেকেই সাশ্রয়ী যাতে হয় সেই আহ্বানটা আমি জানাচ্ছি, যে কোনো মতে যে আমার কারোর উপর নির্ভরশীল হতে না হয়। তা আর কৃষকদের আমি বললাম যে কৃষক বাড়ছে, আসলে কৃষক এবং কৃষি যদি বাঁচে আমার দেশও বাঁচবে। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, কৃষি হচ্ছে আমাদের প্রাণ। আর এই কৃষি, এটা খেয়েই তো মানুষের জীবন বাঁচে। সেই কথা মনে রেখে কৃষক লীগ সেইভাবেই কৃষকের পাশে দাঁড়িয়ে, তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আমরা আরও উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং আমরা এটা পারবো। জাতির পিতা বলেছেন যে আমাদের সোনার মাটি আছে, সোনার মানুষ আছে, এই মানুষ দিয়েই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলবেন, সেটাই তিনি বলেছিলেন। কাজে সেটাই আমরা করতে চাই, সেটাই আমরা করব। এই 15 বছরে দেশের পরিবর্তন এসেছে, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে। এই মর্যাদা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে, কারোর উপর নির্ভরশীল না, কারো কাছে হাত পেতে না, কারো কাছে ভিক্ষা চেয়ে না। বাংলাদেশ যে পারে যে কোনো একটা জিনিস আমরা কিন্তু ফসল উৎপাদন করতে পারি, এবং আমাদের গবেষণা তো চমৎকার গবেষণা, কৃষিতে গবেষণায় সব থেকে বেশি সাফল্য বাংলাদেশ দেখাতে পেরেছে। এবং এই গবেষণা অব্যাহত রাখতে হবে, গবেষণা কিন্তু অব্যাহত রাখতে হবে। আর তাছাড়া বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। ইতিমধ্যে আমরা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি, আর যেটুকু বাকি আছে সেটা মালিক, সেই প্রত্যেক ঘরেও যেন তারা কিছু মানে তরি তরকারি, শাক সবজি, ফল মূল, হাঁস মুরগি যে যা পারে তারা যেন কাজ করতে পারে, কিছু উৎপাদন করতে পারে, নিজের খাবার খেতে পারে, সেই ব্যবস্থাটাও তাদেরকে কিন্তু শেখাতে হবে, সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। সেটাও আমি সবাইকে আহ্বান জানাই। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক, কৃষক লীগের জয় হোক।